এখনো দ্বৈত শাসন চলছে বিচার বিভাগে। মন্তব্য প্রধান বিচারপতির। 9 বছরেও আলাদা সচিবালয় না পাওয়ায় আক্ষেপ। গুলিস্তানে উচ্ছেদ অভিযানে অস্ত্র তাক করা ছাত্রলীগ নেতা সাব্বির ও আশিককে দল থেকে বহিষ্কার। গ্রেফতারে উদ্যোগ নেই। ইউপি নির্বাচনে চলছে ভোট গণনা। প্রথমবারের মতো অংশ নিতে পেরে খুশি বিলুপ্ত ছিটের মানুষ। বাংলাদেশ হওয়ার পরে আমি প্রথম ভোট দিতে পারছি। আমরা যেন ঈদের খুশির আনন্দ উপভোগ করতেছি। এবং ইংল্যান্ড বধের রেশ এখনো কাটেনি টিম টাইগারদের। বিদেশে নিজেদের প্রমাণের লক্ষ্য মিরাজের। দেশ জুড়ে সাকিবের স্যালুট জর্জ। আমন্ত্রণ নিউজ 24 এর শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি আমি ফারাবি হাফিজ এবং আমি নাজনীন নাসির দৌলা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হয়েছে 9 বছর হতে চলল, কিন্তু এখনো আলাদা সচিবালয় পায়নি রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। বিচার বিভাগ আলাদা হবার 9ম বর্ষপূর্তিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এক বাণীতে ফুটে উঠেছে সেই আক্ষেপ। তার মতে এখনো দ্বৈত শাসন চলছে বিচার বিভাগে, তাই আলাদা সচিবালয় গঠনের দাবি তার, যার সাথে একমত সিনিয়র আইনজীবীদের অনেকেই। মাসুদুর রহমানের রিপোর্ট। অনেক কাঠখড় পুড়িয়ে 2007 সালের 1 নভেম্বর নির্বাহী বিভাগ থেকে আলাদা হয় বিচার বিভাগ। নানা প্রতিকূলতা আর অবকাঠামোগত সমস্যা সত্ত্বেও ধীরে ধীরে ফিরতে শুরু করে স্বাধীন মর্যাদা। কিন্তু দীর্ঘ 9 বছরেও বিচার বিভাগের জন্য হয়নি আলাদা সচিবালয়। আর এ নিয়ে ক্ষোভ রয়েছে খোদ প্রধান বিচারপতির। বিচার বিভাগ আলাদা হওয়ার বর্ষপূর্তিতে এক বাণীতে তিনি বলেন, সুপ্রিম কোর্ট ও মন্ত্রণালয়ের দ্বৈত শাসনে বিঘ্ন ঘটছে বিচার কাজে। এতে ভোগান্তি বাড়ছে সাধারণ জনগণের। তাই তাগিদ দেন বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার। প্রধান বিচারপতি আরও বলেন, সংবিধানের 116 অনুচ্ছেদের কারণে বিচারকদের পদোন্নতি, বদলি ও শৃঙ্খলা বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না সুপ্রিম কোর্ট। আর তাই 1972 সালে সংবিধানের 116 অনুচ্ছেদটি পুনঃপ্রবর্তনের পরামর্শ তার। প্রধান বিচারপতির এই মন্তব্যের সাথে অনেকটাই একমত সিনিয়র আইনজীবীরাও। তারা বলছেন, আলাদা সচিবালয় ছাড়া পূর্ণতা আসবে না স্বাধীন বিচার বিভাগের। প্রধান বিচারপতিকেও এই ভারমুক্ত করা যায় অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ থেকে। সেটা হচ্ছে হাইকোর্টের অধীনে একটা সেক্রেটারিয়েট থাকা দরকার। অতএব আমাদের একটা পরিপূর্ণ সেক্রেটারিয়েট যদি যতদিন না হবে এবং তাহা ততদিন পর্যন্ত আমাদের বিচার বিভাগের যে পৃথকীকরণের কাজটা সেটা সম্পন্ন হবে না বলে আমি মনে করি। যেহেতু এখনো কোনো আলাদা একটা সচিবালয় হয় নাই সুপ্রিম কোর্টের অধীন, সেটা যদি করা যেত তাহলে আমার মনে হয় যে সমস্ত কাজ আইন মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হয় সেগুলো সুপ্রিম কোর্ট নিজেই করতে পারত। তাহলে যে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে যে সম্পূর্ণ পৃথক এবং স্বাধীন, সেটা একবার সম্পূর্ণভাবে বাস্তবায়িত হতো। তবে ভিন্ন মত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার। তার মতে আলাদা সচিবালয় নয়, বিচার বিভাগের গতি আনতে দরকার বিচারকদের দক্ষতা ও আইনজীবীদের যোগ্যতা বাড়ানো। সেক্রেটারিয়েট হলেই যে বিচার বিভাগের একেবারে কর্মক্ষমতা খুব বৃদ্ধি পেয়ে যাবে, আমি এটা মনে করি না। কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, মেধাবী আইনজীবী, মেধাবী বিচারক এদের বিচার বিভাগে যদি নেওয়া যায় এবং যারা অভিজ্ঞ। আপিল বিভাগের রায়ে বিচার বিভাগকে স্বাধীন করা হলেও আলাদা সচিবালয় করার বিষয়ে আগ্রহ দেখায়নি কোনো সরকার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আপনারা শিরোনামে শুনছিলেন। রাজধানীর গুলিস্তানে হকার উচ্ছেদ অভিযানের সময় অস্ত্র প্রদর্শন করা ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় যে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাব্বির ও আশিককে বহিষ্কার করা হয়েছে। অবশ্য দল থেকে বহিষ্কার করা হলো অস্ত্রধারী ছাত্রলীগ নেতা সাব্বির এবং আশিককে গ্রেফতারে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কোনো মামলাও হয়নি।
গুলিস্তানে উচ্ছেদ অভিযানের সময় তাদের অস্ত্র তাক করার ছবি গণমাধ্যমে আসার পর গা ঢাকা দিয়েছেন তারা। তাদের বিচারের দাবি জানিয়েছেন গুলিস্তানের ব্যবসায়ীরা। শফিকুল ইসলাম সবুজের একটি রিপোর্ট, ছবি তুলেছেন মমিনুল হক আফান। এটি রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে কোনো ধাওয়া পাল্টা ধাওয়ার ছবি নয়। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে হকার উচ্ছেদ নিয়ে সৃষ্ট ঘটনার দৃশ্য। ওই সময় অস্ত্র হাতে জনসম্মুখে ছুটে চলা দুই তরুণের ছবি ধরা পড়ে ক্যামেরার চোখে। তাদের একজন সাব্বির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আর অন্যজন ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান। গণমাধ্যমে ছবির প্রকাশের পর গা ঢাকা দিয়েছেন দুজনেই। পুরান ঢাকার সিদ্দিক বাজারে এই ভবনের দ্বিতীয় তলায় ছাত্রলীগ নেতা সাব্বিরের কার্যালয়। রোববার দুপুরে গিয়ে দেখা যায় সেখানে তালা লাগানো। অফিস করতে এখানে দেখি মাঝে মধ্যে সব বসে আর কি। আমরা নিচে দোকান তো উপরে আমাদের আশা কম পড়ে, আমাদের এই খেয়াল নেই। কাপ্তান বাজারে আশিকুরের বাবার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েও তার কোনো খোঁজ মেলেনি, বন্ধ মোবাইল ফোনটিও। বাইরে আছে, সঠিক বলতে পারি না। যাদের উচ্ছেদ করতে গিয়ে এই ঘটনা, সেই হকাররা বলছেন সেদিন কি ঘটেছিল তা সবাই দেখেছেন। মেয়রের কাছে বলি, এই দেশের মন্ত্রী মিনিস্টারের কাছে বলি, সবার কাছে বলি, দরকারে তদন্ত করে দেখো আমরা এমন কোনো অন্যায় করছি। গুলি হকারে কই পাইবো? বাচ্চা তো খায় না, হকারে গুলি কই পাইবো? আন্দাজে গুলি করছে, মিছিল আছে, এরা তদন্ত করে দেখো। যদি একটা হকার তার সাজা আমরা দিব, দরকারে এর ফাঁসি দিয়ে মারি ফেলাবো। ওগুলো অস্ত্রের ছবিগুলো দেখেন কি হকারদের না কাদের, এটা আপনারা যাচাই বাছাই করেন, তদন্ত করেন, তাহলে তো বেরিয়ে আসবে কি এটা হকার না কারা। এটা যুগ যুগ দেখে হকার পুনর্বাসন করছে, কিন্তু আজ পর্যন্ত ফুটপাতের কোনো হকার পুনর্বাসন হয় নাই। হয়েছে বিভিন্ন বড় লোক যাদের টাকা আছে, টাকা দিয়ে সিটি কর্পোরেশন থেকে টোকেন নিতে পারে, এরাই পুনর্বাসন হয়। আর পুলিশ বলছে অস্ত্রগুলো বৈধ ছিল কিনা তা যাচাই বাছাই চলছে। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পুলিশের মতিঝিল জোন কিংবা গণমাধ্যম শাখার কেউই। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপন হত্যার 1 বছরেও এ মামলায় চার্জশিট না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার সহকর্মীরা। আর তার স্ত্রী বলছেন এখনও তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দীপন হত্যার 1 বছর পূর্তিতে রাজধানীর শাহবাগে মানববন্ধনে অংশ নিয়ে তিনি কথা বলেন। এদিকে পুলিশ বলছে যে দীপন হত্যার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লেখক প্রকাশকদের প্রিয় আড্ডাস্থল শাহবাগের আজিজ সুপারমার্কেট, এখানেই জাগৃতি প্রকাশনীর কার্যালয়। গত বছরের 31 অক্টোবর নিজ প্রতিষ্ঠানের ভেতরেই নৃশংসভাবে খুন হন জাগৃতির স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন। দীপনের হত্যার বিচারে মানববন্ধন সহকর্মীদের দাবি, দ্রুত ধরা পড়ুক মূল পরিকল্পনাকারী, বিচারের আওতায় আসুক হত্যাকারীরা। দুজনের 164 করে অনেক কিছু পাওয়া গেছে এবং আরও 4-5 জনের নাম পাওয়া গেছে। তারা বলছে দ্রুত আমরা তাদেরকে ধরে এবং দ্রুত চার্জশিট দেওয়ার ব্যবস্থা করবে। আমরা কিভাবে বইমেলা যাব? এই বিচার যদি না হয় তাহলে আমরা যতই জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলি, মুক্ত মনের পক্ষে বলি, আসলে কোনো বিচারই হবে না। মানববন্ধনে দীপনের স্ত্রী ডাক্তার রাজিয়া বলেন এখনো তারা নিরাপত্তাহীন বোধ করছেন। মূল আসামি ধরা পড়ছে না, এটা বলে আজকে শুধু প্রতিবাদ না, যাকে ধরা হয়েছে তার বিচারটুকু হোক, পেছনের যে প্রেক্ষাপট সেটি আজকে পর্যালোচনা করা হোক এবং জাতীয় স্বার্থে আমি মনে করি যে এই মূল হোতাদেরকে ধরে অবশ্যই বিচারটা দ্রুত ত্বরান্বিত করা উচিত। দীপন হত্যায় 20 জনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছিল পুলিশ। সেখান থেকে এ বছরের 5 মে 6 জনের ছবিসহ পরিচয় প্রকাশ করা হয়, যার মধ্যে গ্রেপ্তার হয় সবুর ও সিফাত নামের 2 জন। আর 18 জুন রাতে রাজধানীর খিলগাঁওয়ে ডিবির সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় দীপন হত্যায় সরাসরি অংশ নেয়া শরীফুল ওরফে মুকুল রানা। কিন্তু এখনো ধরা পড়েনি ঘটনার মূল পরিকল্পনাকারী সাবেক শিবির নেতা সেলিম। যারা যারা জড়িত তাদেরকে শনাক্ত করতে পেরেছি এবং গ্রেপ্তারও করতে পেরেছি। আর বাকি যে আপনি নামটি বললেন, আমরা যেহেতু তার পরিচয় জানি, তাকে গ্রেপ্তারের বিভিন্ন অভিযান পরিচালনা করছি এবং আমরা প্রত্যাশা করছি যে সহসাই তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। পুলিশের দাবি, 2 আসামির জবানবন্দিতে পুরো ঘটনা বেরিয়ে এসেছে। তবে এখনো চার্জশিট দিতে না পারলেও দীপন হত্যা মামলার তদন্তে নিজেদের সফল বলে দাবি পুলিশের। এছাড়াও আমাদের রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। আনোয়ার গ্রুপ নিয়ে এলো আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শিট। জং পড়ে না, ক্ষয় হয় না। আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শিট।
durable roofing solutions. বিলুপ্ত ছিটের 22টি সহ দেশের বিভিন্ন জায়গায় স্থগিত হওয়া ইউপি নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এখন পর্যন্ত 13টি ইউনিয়নের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে 6টি ইউনিয়নে জয়ী হয়েছেন আওয়ামী লীগ, 4টিতে বিএনপি ও 3টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এর আগে সকাল 8টায় শুরু হয়েছে ভোট, চলেছে বিকেল 4টা পর্যন্ত। বিলুপ্ত সিটের বাইরেও ভোট নেওয়া হয় ফেনী, লক্ষ্মীপুর, শরীয়তপুর, কুমিল্লা, নোয়াখালী সহ ষষ্ঠ ধাপে স্থগিত ও সমভোটে আটকে যাওয়া 205 ইউনিয়ন ও 95টি কেন্দ্রে। ভোট নির্বিঘ্ন করতে কেন্দ্রে কেন্দ্রে মোতায়েন করা হয় পুলিশ, র্যাব, আনসার ও বিজিবি সদস্য। সবার সমন্বিত চেষ্টায় বিলুপ্ত 22টি ছিটমহলে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন। এর আগে অনেকটা শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট গ্রহণ। প্রথমবারের মতো ভোট দিলেন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। কুড়িগ্রাম ও পঞ্চগড়ে ভোট উৎসব মুখর থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় আমাদের আজকের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এর আগে যেটা বলছিলাম, অনেকটা শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট গ্রহণ। প্রথমবারের মতো ভোট দিয়েছেন বিলুপ্ত ছিটমহলের মানুষ। কুড়িগ্রাম এবং পঞ্চগড়ে ভোট উৎসব মুখর থাকলেও লালমনিরহাটের কয়েকটি জায়গায় পাওয়া গেছে নানান রকমের অভিযোগ। কুড়িগ্রামের ফুলবাড়ির বিলুপ্ত ছিটমহল। সোমবার সকালের সূর্যটা যেন এই জনপদে এক নতুন আলোর দীপ্তি ছড়ায়। বুথের সামনে দীর্ঘ লাইনে অপেক্ষাতেও যেন আনন্দের শেষ নেই। কুড়িগ্রাম, লালমনিরহাট ও পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের 22টি ইউনিয়নের মানুষ জীবনে প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ 68 বছর আমরা কিছুই পারিনি, কিন্তু আমার এটা গর্বের বিষয় যে আমার এটা প্রথম ভোট। সিট বাংলাদেশ হয়েছে, ভোটার হয়েছে, ভোট দিতে পারবো, ভোট দেব এবং খুব ভালো লাগে। আজকে মনে হয়েছে যে আমরা যেন ঈদের খুশির আনন্দ উপভোগ করতেছি। দু এক জায়গায় অল্প বিস্তর অভিযোগ শোনা গেলেও বেশিরভাগ বিলুপ্ত ছিটমহলেই ভোট হয়েছে সুষ্ঠু। এই পরিবেশে যদি নির্বাচন হয়ে যায় তাহলে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নেই। জয় পরাজয় যাই হোক, আমি এই ভোটের উপর আমি খুবই আনন্দিত। ভোট গ্রহণের ব্যবস্থার উপর খুবই আমি খুশি। ধানের শীষের রেজেন্ট ছিলাম, আমাকে রেজেন্টের সেন্টার থেকে বের করে দিছে। 69 বছর পরে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে, নাগরিক অধিকার প্রয়োগ করছে। সেই ক্ষেত্রে তাদের মধ্যে শুধুমাত্র উৎসাহ, উদ্দীপনা একটি এবং উৎসবের আমেজ বিরাজ করছে। বিলুপ্ত ছিটের বাইরেও দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট। তবে নোয়াখালী, গাইবান্ধা, যশোর, মাদারীপুরে কেন্দ্র দখল, হামলা ও সংঘর্ষেরও খবর মিলেছে। ষষ্ঠ ধাপে স্থগিত এবং সমভোটে আটকে যাওয়া 205টি ইউনিয়ন ও 95টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। নাজমুস সাকিব, চ্যানেল 24। কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন জুয়েল আহমেদ। জুয়েল, আপনি তো নিশ্চয়ই সারাদিন কুড়িগ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে সেখানকার নির্বাচন কেমন হচ্ছে সেটি দেখেছেন। আমাদেরকে যদি একটু জানান যে আপনার পর্যবেক্ষণ কি, এবং এখন নিশ্চয়ই ভোট গণনা চলছে, ফলাফল কি জানতে পেরেছেন কিনা সবশেষ খবর একটু জানতে চাই। দোলা, আসলে ফুলবাড়ি উপজেলা এবং আপনার ভুরুঙ্গামারী উপজেলা, যে দুটি উপজেলার 6টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে এই দুটি 6টি ইউনিয়নে কিন্তু 12টি ছিটমহলের ভোটাররা তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করেছেন। একদিকে স্বাধীনতার স্বাদ, আরেকদিকে হচ্ছে যে নতুন বাংলাদেশের নাগরিক হওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু পূরণ হলো আজকে। তাদের যে ভোটাধিকার প্রয়োগ করেছেন সেটির মাধ্যমে। তবে আমরা যে নির্বাচনগুলো দেখেছি বিগত দিনে, সেই সব নির্বাচনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আজকের নির্বাচন কিন্তু একেবারে ব্যতিক্রম হয়েছে। একদম শান্তি শৃঙ্খলা এবং আনন্দ উৎসবের মধ্যে দিয়েই এই ফুলবাড়ি উপজেলা এবং ভুরুঙ্গামারী উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন সন্ধ্যার মধ্যেই কিন্তু ভোট কেন্দ্রগুলো থেকে ফলাফল
উপজেলা পরিষদ চত্বরে আসা শুরু করেছে। এখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসার এবং এই আজকের এই নির্বাচনের পরিচালক অর্থাৎ সমন্বয়ক দেবেন্দ্রনাথ উরাওয়ের সাথে আসলে কতক্ষণ নাগাদ আসলে আপনারা বেসরকারি ফলাফল ঘোষণা করবেন এবং এখন পর্যন্ত কতটি কেন্দ্রের ফলাফল আপনারা পেয়েছেন? আমাদের 46টি সেন্টারের মধ্যে এ পর্যন্ত আমাদের 11টি সেন্টারের ফলাফল আমাদের কন্ট্রোল রুমে জমা পড়েছে। আমরা আশা করি 9টার মধ্যেই সকল কেন্দ্রের ফলাফল আমাদের কন্ট্রোল রুমে চলে আসবে এবং আমরা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করতে পারবো, সক্ষম হব। এই আজকের এই নির্বাচনে একটা অন্যতম বৈশিষ্ট্য হলো দাসিয়াছড়া মানুষ 68 বছর পর নাগরিক হিসাবে প্রথম তাদের নাগরিকত্বের স্বাদ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠা করলো। ধন্যবাদ। দোলা শুনছিলেন যে উপজেলা নির্বাহী অফিসার বলছিলেন যে আমরা যে প্ল্যানে নির্বাচন তারা সাজিয়েছেন সেটি তারা বাস্তবায়ন করতে পেরেছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো সেই জনরায়ের যে বিষয়টি সেটি তারা কিন্তু হয়তো ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে রাত 9টার মধ্যে হয়তো কুড়িগ্রামের ফলাফল বেসরকারিভাবে আমরা জানতে পারবো এবং আমরা অভিনন্দন জানাতে চাই বিলুপ্ত ছিটমহলবাসীদের মধ্যে যারা আজ ভোটাধিকার প্রয়োগ করেছেন তাদেরকে। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়ে। এবারে খেলার খবর জানাবো। ঢাকা টেস্ট চা বিরতিতে ড্রেসিং রুমের পথে টিম বাংলাদেশ। গ্যালারি থেকে কেউ একজন অশোভন মন্তব্য করে ক্রিকেটারদের উদ্দেশ্যে। বিরক্ত সাকিব মুশফিকদের ম্যানেজার খালেদ মাহমুদ বলেন যে মাঠে জবাব দাও। পরের গল্পটা কেবলই বীরত্বের, ইংল্যান্ড বধের, যার রেশ এখন পর্যন্ত কাটিনি মিরাজ ইমরুলদের। ঘরের মাঠে আলো ছড়ানো 19 বছরের তরুণ মেহেদী হাসান জানিয়েছেন যে এবার চ্যালেঞ্জ বিদেশের মাটিতে নিজেদের প্রমাণ করবার। সাকিবের সেলিব্রেশনটা কি নতুন বাংলাদেশের সিগনেচার আপনার কাছে কি মনে হয়? অবশ্যই, এটা তো অনেক বড়, আগে মানে অনেক বদলে গেছে, অনেক মানে এটা কল্পনা অতীত যে এত বদলে গেছে। ড্রেসিং রুম বলেন, অন অ্যান্ড অফ দ্য ফিল্ড। অথচ এক সেশন আগেই সাদা মাটা অগোছালো টিম বাংলাদেশ। বিনা উইকেটে 100 থেকে 164তে অল আউট ইংলিশ লায়ন্স। নেপথ্য কারণটা এর আগে কেউ বলেননি, বললেন টিম ম্যানেজার। ড্রেসিং রুমটার কথা এক্সপ্লেইন করেন জেতার পরে এবং হচ্ছে টির আগে পরিবেশটা যদি একটু বলতেন। যখন ফিরে আসছিল টিম তখন কোনো একটা কেউ কিছু মনে হয় ড্রেসিং উপর থেকে বলেছিল, পরে টিমের সবাই রেগে গেছিল। তো আমি বলেছিলাম যে এই জিনিসটা এর সাথে না করে মাঠে গিয়ে আমরা কেন করি না, কোচেরও কথা ছিল এটা। একাদশে থেকে ইতিহাসে মেহেদী হাসান মিরাজ, আর না থেকেও সাদা পোশাকে রঙিন উদযাপনের সম্মুখ সাক্ষী মোসাদ্দেক হোসেন সৈকত। টিম কম্বিনেশন একাদশে থাকা না থাকার ভেদাভেদ তৈরি করলেও উদযাপন সবার। মিরাজ ইমরুল সৈকতদের জীবনের শ্রেষ্ঠ রাত পেরিয়ে ভোর এসেছে, তবে ঘোর কাটেনি। বেস্ট একটা মোমেন্ট ছিল যে একটা টেস্ট জয়ের, মানে এমন একটা টেস্ট জয়ের সাক্ষী হতে পারছি। আমি মাঠে ছিলাম। মেহেদী হাসান মিরাজ, আগের মেহেদী হাসান মিরাজে আসি, আমি কোনো চেঞ্জ হয়নি, বাট একটু ভালো লাগতেছে যে আমি দেশের হয়ে খেলছি। ম্যাচ জেতার পরে কে সিনিয়র কে জুনিয়র ওই জায়গায় ঠিক থাকে না, সবাই খুব মানে পাগলামিটা বেড়ে যায় আর কি। মাঠের হিরো মিরাজকে নিয়ে টিম হোটেলেও ভিড়টা বেশ, আর তাতে ভক্তদের ভালোবাসায় সিক্ত 19 বছরের তরুণের ক্লান্তি নেই এতটুকু। অপার সময় তার। 2 টেস্টে 19 উইকেট, কীর্তিমান অফ স্পিনারের চ্যালেঞ্জ এবার ঘরের বাইরে জ্বলে ওঠার। আমরা যদি বাইরের দেশে ভালো কিছু করি তাহলে সবাই মানে একটা জিনিস প্রমাণ হবে যে না, বাংলাদেশ শুধু দেশের মাটিতেও সেরা না, বাইরের দেশেও সেরা। অতীত ডাকছে, দলটার সাথে খালেদ মাহমুদ আছেন বলেই হয়তো মুলতানের দুঃখ গাথা ভুলিয়ে দিয়েছে মিরপুরের পারফরম্যান্স। অনেকটা মুলতানের ওই স্মৃতিটা অনেকটা তো ভুলে যাওয়ার কথাই। রিয়াসুদ আজিম, চ্যানেল 24, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন চলছে স্যালুট জাদু। ঢাকা টেস্টের তৃতীয় দিন বেন স্টোকসকে ফেরানোর পর সাকিব আল হাসানের উদযাপনের চর্চা এখন চারিদিকে। মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট থেকে শুরু করে চলচ্চিত্র নায়ক শাকিব খান সবাই আছেন এই তালিকায়। কিন্তু তারা কেউ কিন্তু সবচেয়ে অবাক করা নামটি নন। ফারাবি, আমি আপনাকে বলতে পারি যে তালিকায় সবচেয়ে অবাক করা নামটি আলাইনা হাসান অব্রি। বাবার স্যালুট অনুকরণ করেছেন সাকিব, তনয়া ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। Stokes cannot believe it. Shakib Al Hasan
He's got his man. আমরা বাদ পড়বো কেন? সাবাস টিম বাংলাদেশ। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলার ঘটনায় অজ্ঞাত ২৫০০ মানুষকে আসামি করে মামলা, দোষীদের শাস্তি দাবি। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24। নীতিমালা পরিবর্তন করে ট্যাক্স কার্ডধারীর সংখ্যা বাড়ানো হয়েছে। এখন থেকে ২০ জনের পরিবর্তে ১২৫ জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দেয়া হবে। আজকে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, রাষ্ট্রের স্বার্থে সবাইকে কর দিতে উৎসাহ দিতে হবে। এই জন্য কর বান্ধব পরিবেশ তৈরি করতেই ট্যাক্স কার্ডের সংখ্যা বাড়ানো হয়েছে। এর আগে ট্যাক্স কার্ড দেয়া হতো ২০টি, এখন সেটি বাড়িয়ে ৬৪ জন ব্যক্তি, ৫০টি প্রতিষ্ঠান এবং অন্যান্য ক্ষেত্রে ১১টি কার্ড দেয়া হবে। ট্যাক্স কার্ডধারীরা রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। দলে বিশৃঙ্খলাকারীদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন। বক্তা বক্তৃতা করবে, ছবি দেখানোর জন্য পেছনে দাঁড়িয়ে, এই ছবি আবার যখন টেলিভিশনে দেখাবে তখন আশেপাশে গিয়ে দেখেছ আমি কি জিনিস, এই চর্চার হতে দেব না। অধিকার আদায়ের আন্দোলনে কোনো আপোষ নয়, তাই শেষ রক্তবিন্দু পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাষা সৈনিক আলী আহাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেছেন তিনি। আমরাও কখনোই কোনো অবস্থাতেই কোনো রকমের কম্প্রোমাইজ করব না আমাদের এই অধিকার আদায়ের প্রশ্নে। আমরা লড়াই করেছি, আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, স্বাধীন করে নিয়ে এসেছি, আমরা গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছি, আমরা অর্জন করেছি। সেই গণতন্ত্র হারিয়ে গেছে, নিয়ে গেছে, লুট করে নিয়ে গেছে, সেই গণতন্ত্রকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। প্রয়োজন হলে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলে আমরা সেটাকে ফিরিয়ে নিয়ে আসবো। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলার ঘটনায় অজ্ঞাত ২৪০০ জনকে আসামি করে মামলা হয়েছে। আটক করা হয়েছে ৪ জনকে। পুলিশ জানায় এ ঘটনায় সকালে ২টি মামলা দায়ের করা হয়। একটি মামলা করেছেন জেলার দত্তবাড়ির কাজল জ্যোতি, অন্যটির বাদী বারোয়ারি মন্দিরের পুরোহিত নির্মল চৌধুরী। প্রত্যেক মামলায় অজ্ঞাতনামা ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করা হয়েছে। ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত নাসিরনগরের বেশ কয়েকটি মন্দিরে হামলা চালানো হয়। ওই ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে গোটা এলাকায়। ভিতরে ভয় আছে, কুম্বালা কি করে বলা যা গিয়া দিগর ভাই এটা পাটা ভাঙছে, ওর ছেলের পা ভাঙছে, গড়তে টিয়া পয়সা লুটপাট করে নিয়ে গেছে। এদিকে নাসিরনগর ও হবিগঞ্জের মাধবপুরে মন্দিরে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন যে মন্দিরে হামলা শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নয়, বরং এটি জাতীয় সংহতির ওপর আঘাত। অতীতে এসব হামলার বিচার হলে আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। যে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী মন্দিরে হামলা চালিয়েছে, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভেঙেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। একই সঙ্গে দায়িত্বে অবহেলার জন্য ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারকে প্রত্যাহারেরও দাবি জানান তারা। নিউজ 24 এর সময় হলো আরো একটা বিরতির। ফিরে এসে আরো দেখবেন। দুর্নীতি ঠেকানো না গেলে খাদ্য বান্ধব কর্মসূচি সফল হবে না, মন্তব্য বিশেষজ্ঞদের।
চট্টগ্রামে অনিয়মের তদন্ত নিয়ে প্রশ্ন। আরো একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন নিউজ 24। সুস্থভাবে বাঁচতে হলে নগরীতে পর্যাপ্ত গাছ লাগাতে হবে, এজন্য দরকার সবার সহযোগিতা। সকালে রাজধানীর ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনে সবুজ ঢাকা নামে সংগঠনের আয়োজনে এক অনুষ্ঠানে কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। মেয়র বলেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় 36টি ওয়ার্ডে 19,000 টবসহ গাছ বিতরণ করা হবে। রাজধানীতে গাছ লাগানোর পর্যাপ্ত জায়গা না থাকায় নগরবাসীকে ছাদে গাছ লাগানোর আহ্বান জানান আনিসুল হক। বলেন, নগরীতে দিন দিন তাপমাত্রা ও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েই চলেছে, তাই এ শহরকে বাঁচাতে এখনই নিতে হবে সমন্বিত উদ্যোগ। হয়রানি, চাঁদাবাজি এবং ট্রাক স্ট্যান্ড উচ্ছেদের প্রতিবাদে আগামী 6 নভেম্বর সারা দেশে ধর্মঘট পালন করবে ট্রাক, কাভার্ড ভ্যান অ্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ঘোষিত ধর্মঘট কর্মসূচি সফল করতে রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে এক আলোচনা সভার আয়োজন করে ঐক্য পরিষদ। এ সময় বক্তারা বলেছেন যে ট্রাক শ্রমিকদের উপরে পুলিশের খারাপ আচরণ সহ মিথ্যা মামলা এবং পুলিশের চাঁদাবাজি দিন দিন বেড়েই চলেছে। আগামী 5 নভেম্বরের মধ্যে এর সুষ্ঠু সমাধান না হলে দেশব্যাপী লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তারা। খাদ্য বিভাগের কর্মকর্তাদের অনিয়ম, দুর্নীতি আর তদারকির অভাবে ভেস্তে যেতে বসেছে সরকারের খাদ্য বান্ধব উদ্যোগগুলো। এই দুর্নীতি ঠেকানো না গেলে কোনো কর্মসূচি সফল হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। ওএমএস এর চালে দুর্নীতি নিয়ে চ্যানেল 24-এ অনুসন্ধানী প্রতিবেদনের পর এমন মত দিয়েছেন তারা। এবং এ ঘটনা তদন্তে খাদ্য বিভাগের প্রক্রিয়া নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। ওএমএস এর চাল বাইরে বিক্রির জন্য ডিলারদের সুযোগ দিচ্ছেন খাদ্য কর্মকর্তারা। এজন্য প্রকাশ্যে গ্রহণ করছেন নগদ অর্থ। গুদাম থেকে বের হয়ে ব্যানার খুলে চাল ভর্তি ট্রাক চলে যাচ্ছে কালোবাজারে। চট্টগ্রামে চ্যানেল 24-এর অনুসন্ধানে বেরিয়ে আসা ওএমএস এর চাল নিয়ে এমন চালবাজির ঘটনা এখন সর্বত্র আলোচনার বিষয়। বিশ্লেষকদের মতে খোদ খাদ্য বিভাগের কর্মকর্তাদের দুর্নীতি পুরো কর্মসূচিকেই প্রশ্নের মুখে ফেলেছে। তাই দুর্নীতির লাগাম টানতে হবে এখনই। সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে যেরকম একটা ভাগবাটোয়ারা দিতে হয়, একইভাবে রাজনৈতিক কর্মীদেরকেও একটি অংশ দিতে হয়। এইভাবে যদি একটা বিশাল শক্তির সমাবেশ ঘটে দুর্নীতির পক্ষে, আর সরকার যদি এই ক্ষেত্রে খুব বড় ধরনের শক্তি না নিয়ে নামে, তাহলে এটি মোকাবেলা করা যাবে না। এখন সরকার যদি এটাকে খুব শক্তভাবে না নেন, তাহলে হবে কি এই মানুষগুলো আবারও লাই পেয়ে যাবে এবং সামনের বার এটা বাজারে হাটে চলে নিয়ে এসে তারা এই ভাগ বাটোয়ারা এগুলো করবে। খবর প্রচারের পর অভিযুক্ত 3 খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে তদন্ত করছে খাদ্য বিভাগ, যার দায়িত্ব পেয়েছেন জেলা খাদ্য অফিসের 2 কর্মকর্তা। তবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই 2 বিশ্লেষক। তাদের মতে নিজেদের লোক দিয়ে তদন্ত করে কখনো প্রকৃত সত্য উদ্ঘাটন করা যাবে না। এজন্য দরকার উচ্চ পর্যায়ের তদন্ত। তদন্তটা সুষ্ঠু হওয়ার কোনো কারণ নাই, কারণ যারা এগুলি তদন্ত করছেন তারাও তো মানুষ, তাদেরকে এদের মধ্যেই বাস করতে হবে। এরা একবার যদি এখান থেকে ছাড়া পেয়ে যায়, যদি শক্ত কিছু বলে থাকেন এরা, এদের উপরে তারা নিশ্চয়ই খেপে থাকবে। খাদ্য বিভাগের যে সমস্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং যারা তদন্ত কমিটিতে আছেন, তারাও কিন্তু অভিযোগ থেকে মুক্ত নন। জনগণের কাছে দূরত্ব কমানোর জন্য, জনগণের কাছে ভাবমূর্তি টিকিয়ে রাখার জন্য সরকারকে তড়িৎ ব্যবস্থা নিতে হবে এবং খাদ্য বিভাগের বাইরের কোনো তদন্ত এখানে করতে হবে এবং যদি সম্ভব হয় বিচার বিভাগের তদন্ত এখানে হতে পারে। চট্টগ্রামে ওএমএস এর চাল বিক্রি শুরু হয় গত 14 অক্টোবর। খাদ্য বিভাগের হিসাব অনুসারে গত 17 দিনে চাল পাওয়ার কথা 2,04,000 মানুষ, কিন্তু বাস্তবে এ সংখ্যা অনেক কম। তাই অনিয়ম ঠেকাতে মাঠ পর্যায়ে তদারকি বাড়ানোর পরামর্শ দুর্নীতি নিয়ে কাজ করা এই 2 বিশিষ্টজনের। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে আসার পর দেখবেন, বায়ু দূষণের কারণে দেশে বছরে প্রায় 8,500 শিশুর মৃত্যু, বিশ্বে প্রাণ হারায় 6 লাখ, ইউনিসেফের প্রতিবেদন। বিরতির পর আবারও ফিরলাম। আপনারা দেখছেন নিউজ 24।
বায়ু দূষণের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে বছরে প্রায় 8,500 শিশুর মৃত্যু হয়। ক্লিয়ার দ্য এয়ার ফর চিলড্রেন এই শিরোনামে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিবেদনে উঠে এসছে এরকম তথ্য, যেখানে বলা হয়েছে যে বায়ু দূষণে বিশ্বে বছরে প্রায় 6 লাখ শিশুর মৃত্যু হয়। বায়ু দূষণে শিশু মৃত্যুর এই সংখ্যা ম্যালেরিয়া এবং এইডসে আক্রান্ত হয়ে মৃত্যু হারের চাইতেও বেশি। প্রতিবেদনে বাংলাদেশ অংশে বলা হয়েছে যে রান্নায় কাঠ, লাকড়ি, গোবরের খুঁটি জ্বালানি হিসেবে ব্যবহারের কারণেই বাড়ির ভেতরের বায়ু দূষিত হয়, যাতে সরাসরি আক্রান্ত হয় শিশুরা। আগামী 7 ও 8 নভেম্বর মরক্কোতে হতে যাওয়া জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন COP22-কে সামনে রেখে এই প্রতিবেদন প্রকাশ করে ইউনিসেফ। এবার জানাবো যুক্তরাষ্ট্রের নির্বাচনের খবর। হিলারি ক্লিন্টনের ইমেইল নিয়ে তদন্তের তথ্য প্রকাশ করে আইন ভঙ্গ করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান জেমস কমি, এমন অভিযোগ তুলেছেন ডেমোক্রেটিক সিনেটর হ্যারি রিড। রিডের অভিযোগ যে নির্বাচনে প্রভাব বিস্তার করার মতো তথ্য ফাঁস করে আইন ভেঙেছেন তিনি। একই সাথে কমি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, তার শীর্ষ উপদেষ্টা আর রুশ সরকারের মধ্যে আঁতাতের বিস্ফোরক তথ্য লুকিয়েছেন বলেও অভিযোগ তোলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র 2 সপ্তাহ বাকি থাকতে হিলারি ক্লিন্টনের ইমেইল নিয়ে তদন্তের বিষয়ে তথ্য প্রকাশ করল FBI। আপনারা শেষ করবেন নিউজ 24। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এখনো দ্বৈত শাসন চলছে বিচার বিভাগে, মন্তব্য প্রধান বিচারপতির। 9 বছরেও আলাদা সচিবালয় না পাওয়ায় আক্ষেপ। গুলিস্তানে উচ্ছেদ অভিযানে অস্ত্র তাক করা ছাত্রলীগ নেতা সাব্বির ও আশিককে দল থেকে বহিষ্কার, গ্রেফতারে উদ্যোগ নেই। ইউপি নির্বাচনে চলছে ভোট গণনা, প্রথমবারের মতো অংশ নিতে পেরে খুশি বিলুপ্ত ছিটের মানুষ। বাংলাদেশ হওয়ার পরে আমি প্রথম ভোট দিতে পারছি। আমরা যেন ঈদের খুশির আনন্দ উপভোগ করতেছি। ইংল্যান্ড বধের রেশ এখনো কাটেনি টিম টাইগারদের, বিদেশে নিজেদের প্রমাণের লক্ষ্য মিরাজের, দেশ জুড়ে সাকিবের স্যালুট জ্বর। দর্শক, এই ছিল নিউজ 24-এ। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।